সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে জনগণ। ফখরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইনের খসড়া উপদেষ্টা পরিষদে গৃহীত, নেই রাজনৈতিক দলকে শাস্তির বিষয়। সাবেক আইজিপি এবং সেনা কর্মকর্তা সহ ৮ জনের বিচার শুরু, 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব এলাকা, আহত অন্তত 40। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মাধ্যমে ৬ বছরের বেশি সময় পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেল সূত্র জানায়, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া আমন্ত্রণে বৃহস্পতিবার বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসন সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ বিএনপির ২৬ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কাউকে নির্বাচনে আনতে চায় এমনটা বলা হয়নি, বরং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ। তিনি বলেন, যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে। ফ্যাসিবাদের জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচনের দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার করতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে। ফেনীর ওসমান হারুন মাহমুদ এবং কুড়িগ্রামের হাসিবুর রহমান হাসিবকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ফেনীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বুধবার শিক্ষা উপকরণ ও সাধারণ মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করে বিএনপি। ছাগলনাইয়ায় বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে, এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপিকে জড়িয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাব দেন তিনি। আমরা বলেছি যে আমরা একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাগলনাইয়ায় সমাবেশে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির মহাসচিব। ৩ মাস পার হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দেব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কুড়িগ্রামের উলিপুরে আরেক জনসভায় আমির খসরু মাহমুদ চৌধুরীও দ্রুত নির্বাচনের তাগিদ দেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারে আমি তো বলেছি আমরা সহযোগিতা করব, কিন্তু যেখানে ঐক্যবদ্ধ হবে। কিন্তু বিএনপি এবং আমাদের সাথে যারা রাজপথে যুক্ত করেছে প্রায় 50 দল, আমাদের সিদ্ধান্তে অটল থাকবো। এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখব। ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবার পর প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেছেন তিনি। বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়, রহিত করা হয় বিদ্যুৎ এবং জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধান। এখন থেকে 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস একই দিনে পালন করা হবে।
আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন এবং সাংবাদিকদের মতামত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত হয়েছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে এই আইনের রাজনৈতিক দলকে শাস্তি দেবার বিষয়টি যুক্ত রাখা হয়নি বলে জানান তিনি। একই সময় যে কোনো প্রকার উস্কানিতে প্রভাবিত না হয়ে নাগরিক দায়িত্ব পালন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত হয়েছে। তবে এই আইনে রাজনৈতিক দলগুলোকে শাস্তি দেওয়ার বিষয়টি রাখা হয়নি। একই সাথে 3 ধরনের বাহিনীকে বিচারের আওতায় আনার বিধান রাখা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। 3 ধরনের বাহিনীর কে বিচারের আওতায় আনার বিধান করা হয়েছে। একটা হচ্ছে আপনার ডিসিপ্লিন ফোর্স, আরেকটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি, আরেকটা হচ্ছে অক্সিলারি ফোর্স। এটাকে আমরা খুব ভালো করে ডিফাইন করেছি। আমাদের সংবিধান, প্রচলিত মানবাধিকার আইন, সেগুলি দেখে আমরা ডিফাইন করেছি। এ সময় যে কোনো প্রকার উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কী বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যেই নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি। আর শিক্ষার্থীদের যেসব দাবি দেওয়া থাকবে তা আলোচনার মধ্য দিয়ে সমাধানের কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন, এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এক্ষেত্রে শিক্ষার্থীদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলে মনে করেন মাহফুজ আলম। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার সরকারের গঠন করা ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হলেন সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযুক্ত সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 জন কর্মকর্তা। জুলাই অগাস্ট বিপ্লবে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে সবাইকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই আগস্ট জুড়ে যখন পুড়ছে গোটা দেশ, ঠিক তখন ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ আর হত্যাযজ্ঞ চালায় পুলিশ বাহিনীর কিছু সদস্য। সেই হত্যাযজ্ঞের সময় পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাকে প্রধান আসামি করে গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন চিফ প্রসিকিউটর। বুধবার সকালে চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির জিয়াউল আহসান সহ 8 জনকে হাজির করে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হাজির করা হয় সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক এএসপি শহীদুল ইসলাম, সাবেক ওসি আবুল হাসান ও মাজহারুল হক এবং সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। আগামী 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর এই 8 সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। প্রসিকিউশন আদালতকে বলেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ফ্যাসিস্ট সরকারের সেনাপতি হিসেবে কাজ করেছিলেন। তার নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে, আর এই হত্যাযজ্ঞ সরাসরি বাস্তবায়ন করেছে অন্য অভিযুক্তরা। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট
এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। জিয়াউল আহসান প্রসঙ্গে প্রসিকিউশন তার বক্তব্যে বলেন, সাবেক এই সেনা কর্মকর্তা আয়নাঘরের প্রবর্তক। অসংখ্য গুম ও হত্যাকাণ্ডের মাধ্যমে সরকারের বিরোধী মতকে রুদ্ধ করেছিলেন এই জিয়াউল আহসান। এ সময় জিয়াউল আহসান বলেন, তিনি কখনো আয়নাঘরের দায়িত্বে ছিলেন না। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। জিয়াউল আহসানের আইনজীবী বলেন, অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে গুমের অভিযোগ সঠিক নয়। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। শুনানিতে হাউমাউ করে কেঁদে ফেলেন সাবেক ওসি মাজহারুল হক। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনের 10 জনের নাম চূড়ান্ত করেছে এই সংক্রান্ত সার্চ কমিটি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে আজ সন্ধ্যায় সাক্ষাতের কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং ইসি অনুসন্ধান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য সদস্যরা হলেন বিচারপতি AKM আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম। বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 27 নভেম্বর দিন ধার্য করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই দিন ধার্য করেন। বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে হাজিরা দেন। ঢাকার বিশেষ জজ আদালতে খালেদা জিয়া, খন্দকার মোশাররফ হোসেন এবং আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবী। এদিন শুনানি শেষ না হয় আগামী 27 নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন বিচারক। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। এতে দুপক্ষের অন্তত 40 জন আহত হয়েছে। বিকেলে শুরু হওয়া এই সংঘর্ষ থেমে গেলেও এখনও উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ থামাতে লাঠিপেটা এবং পরে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ফাহাদ মোহাম্মদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পাল্টা সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার জেরে সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় সংঘর্ষে সিটি কলেজ ও ঢাকা কলেজের উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে অন্তত 30 জনেরও বেশি আহত হওয়ার ঘটনা ঘটে। আমার ক্লাসমেট 5 জন আহত, 5 জনের অবস্থা একদম খারাপ। ওরা কলেজের সামনে ধরে ওরা প্রথমে মারপিট করছে আমাদের স্টুডেন্টদের, ইন্টারের ফার্স্ট ইয়ারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া করে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে পুলিশের উপর পাল্টা চড়াও হয়। ঘটনা নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। আমাদের কিছু স্টুডেন্ট তারা হচ্ছে গিয়া বাসে করে তারা চলে যাচ্ছে, তো যখন তারা সিটি কলেজের সামনে অবস্থান করেছিল বাসটা, হঠাৎ করে কিছু দুষ্কৃতকারী কিছু সিটি কলেজের কিছু স্টুডেন্ট তারা বাসের উপর আক্রমণ করে। বাস ভাঙছে, প্লাস হলো আমাদের কিছু বড় ভাই এবং আমাদের বন্ধু বান্ধব কিছু ছিল, এদের মনে করেন যে রক্তাক্ত। জানা গেছে ঢাকা কলেজের বাসে সিটি কলেজের হামলার জেরে এ সংঘর্ষের শুরুটা হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এ নিয়ে বাকবিতণ্ডা, পরে তুমুল সংঘর্ষে রূপ নেয়। দুই কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষের ঘটনায় পুরো সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।
হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৭তম জন্মদিন আজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের রাজনৈতিক জীবনের বড় অংশই কেটেছে নির্বাসনে। ৫৭ বছর বয়সী তারেক রহমানের ৩৬ বছরের রাজনৈতিক জীবন নানা ঘাত প্রতিঘাতের সাক্ষী। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। 1-11-এর এক অস্বস্তিকর বাঁকবদলের ভিন্ন প্রেক্ষাপট দেশের জাতীয়তাবাদী ভবিষ্যৎ রাজনীতির তরুণ নেতৃত্ব তারেক রহমানকে নির্বাসনের নিয়তিতে বাধ্য করেছিল ২০০৮ সালে। ৫৭ বছরের জীবনে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হন তিনি। ১৯৬৭ সালের ২০ নভেম্বরে জন্ম নেয়া তারেক রহমানকে মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে মাত্র ৪ বছর বয়সে মা বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তান হানাদার বাহিনীর বন্দিত্ব বরণ করতে হয়। পিতা জিয়াউর রহমান তখন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে এক অকুতোভয় বীর যোদ্ধা। সেনা কর্মকর্তা থেকে সিপাহী জনতার মিলিত বিপ্লব মেজর জিয়াকে দেশের রাষ্ট্রপতির আসনে নিয়ে এলেও তাদের জীবন ছিল সাদামাটা। ঢাকার BAF শাইন স্কুল অ্যান্ড কলেজ দিয়ে শুরু করা শিক্ষা জীবনে ৮০-র দশকে তারেক রহমান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিতার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল নেতৃত্বে, তখন সেই আন্দোলনে যোগ দেন তারেক রহমানও। ১৯৮৮ সালে বিএনপিতে নাম লেখান জাতীয়তাবাদের এই তরুণ নেতা। ৯১ সালের নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মধ্য দিয়ে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করায় মনোযোগ দেন তারেক রহমান। ১৯৯৪ সালে ডাক্তার জোবায়দা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করে ২০০২ সালে। মুক্তিযোদ্ধা পিতার আদর্শ লালন করে ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজনের মাধ্যমে কেন্দ্র থেকে গ্রামান্তরের মানুষের কাছে সাড়া জাগানিয়া বার্তা দেন তারেক রহমান। ২০০৭ সালে মঈন ফখরুদ্দিনের সময়ে খড়গ নেমে আসে জিয়া পরিবারে। ৭ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে সেনা সমর্থিত সরকার। দায়ের করা হয় ১৩টি দুর্নীতির মামলা। কারাবরণ আর শারীরিক ও মানসিক নির্যাতনে যেতে হয় হাসপাতালে। প্রায় ১৮ মাস কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দীর্ঘ ১৬ বছর লন্ডনে থেকেই দেশের রাজনীতির চড়াই উতরাইয়ে জাতীয়তাবাদের পতাকাকে দিক নির্দেশনা ও নেতৃত্ব দিয়ে এক ছাতার তলে ঐক্যবদ্ধ রেখেছেন এই তারেক রহমান। দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। হয়েছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে নির্বাসিত জীবনে তারেক রহমান হারিয়েছেন ভাই আরাফাত রহমান কোকোকে। প্রিয় মা বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্ব আর অসুস্থতা দূর পরবাসে তাঁকে কষ্টের কাছে অসহায় করে তুলেছে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আবারও সব নিষেধাজ্ঞার জাল ছিন্ন করে আশার আলোকবর্তিকা হয়ে বেজে উঠেছে জাতীয়তাবাদের এই কণ্ঠস্বর। স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের মহাপরিদর্শক হিসেবে বাহারুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার, আর এই দায়িত্বে থাকা মোহাম্মদ ময়নুল ইসলামকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাজ্জাদ আলীকে। সেই সঙ্গে এই দায়িত্বে থাকা মোহাম্মদ মাইনুল হাসানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। বাহারুল আলম পুলিশের এসবি প্রধান সহ সদর দফতরে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০২০ সালে অবসরে যান বাহারুল আলম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইজি বাইকের ধাক্কায় মেধাবী শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায়
অশান্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। শোকার্ত পরিবেশেই নিরাপত্তার দাবিতে দিনভর বিক্ষোভে সামিল হয়েছেন রাঁচির সহপাঠী সহ সাধারণ শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 53 ব্যাচের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন আফসানা করিম রাঁচি। এই মৃত্যু কাঠামোগত হত্যাকাণ্ড এমন অভিযোগ এনে বুধবার সকালেই বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এর মাধ্যমে শুরু হয় জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি। যে চাকার চাপায় আমার বন্ধুর মৃত্যু হয়েছে, সেই চাকা ক্যাম্পাসে ঘুরবে না। এই 8 দফা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের বোন আফসানা রাঁচির এই স্পষ্ট হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। মঙ্গলবার রাতে উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচি থেকেই উত্তাপ ছড়াতে থাকে ক্যাম্পাসে। বুধবার একদিনের শোক ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দায়িত্ব অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় স্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুল সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিককে। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে 8 দফা দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী যেন একটি ক্যাম্পাসে নিরাপদ বোধ করে এবং ক্যাম্পাসে যে আমার এবং আমি যেন চলতে পারি, এই জিনিসটাতে নিশ্চিত হয়, এটুকুই তো চাওয়া আমার। ক্যাম্পাসে যে কাঠামোগত হত্যাটা হয়েছে এটার দ্রুত বিচার নিশ্চিতের জন্য শিক্ষার্থীরা আজকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আফসানা করিম রাঁচির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপাচার্য সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এই মৃত্যুটি অন্যের সন্তানের হয়েছে, আমার সন্তানের হয়নি, এমন ভাববার মতো দায়িত্ব জ্ঞানহীন অভিভাবক হতে চাই না। স্বল্প সময়ের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যা যা করা সম্ভব প্রশাসনের এই সীমাবদ্ধতার মধ্যেও তা সবটুকুই করব। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় ইজি বাইক দুর্ঘটনায় প্রাণ হারান আফসানা করিম রাঁচি। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক সেটা কোনো রাজনৈতিক দলই চায়নি, যার ফলশ্রুতিতে বিচার বিভাগের আজকের এই দুরবস্থা। সকালে জাতীয় প্রেস ক্লাবে হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত বিচার বিভাগ পৃথকীকরণের 17 বছর শীর্ষক মুক্ত আলোচনায় বিশিষ্টজনেরা একথা বলেন। অনুষ্ঠানে গুম কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী বলেন, সম্মিলিত ব্যর্থতার জন্যই বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। বক্তারা বলেন, আজও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে প্রশাসন, যার কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই অঙ্গটি। পৃথক সচিবালয় এবং বিচারপতি নিয়োগের নীতিমালা তৈরি না হওয়া এবং বিচার বিভাগকে রাজনৈতিক গণ্ডির বাইরে নিতে না পারায় বিচার বিভাগ পৃথকীকরণের সুফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেন বক্তারা। সংস্কার করতে গেলে প্রথমেই হচ্ছিল যে নিয়োগ প্রক্রিয়া, যে নিয়োগ পদ্ধতি, এটা যদি আপনারা ঠিক না করেন, আপনারা যদি যোগ্য লোক আপনি উচ্চ আদালতে যদি নিতে না পারেন, সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বলেন বা হায়ার জুডিশিয়ারি বলেন, একটা সাউন্ড রিক্রুটমেন্ট পলিসি তো আপনার থাকতে হবে, সেটা বাংলাদেশের কখনো নাই। আনফরচুনেটলি অপ্রত্যাশিতভাবেই বিচারের মান নিম্নমুখী হয়েছে। তাই বিচারের মান উন্নয়নে আমাদের সবাইকে আরও বেশি মনোযোগী হতে হবে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরাও বিচারকদের সমান সহযোগী হিসেবে কাজ করবে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন। সকালে রাজধানীতে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদেরকে একথা জানান তিনি। বলেন, দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। মেজবা হাসানের রিপোর্ট। লাগামহীন বাজারে একের পর এক পদক্ষেপ নেওয়ার পরেও নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার। তখন ভোক্তা সাধারণের স্বস্তি ফেরাতে ভর্তুকি মূল্যে পণ্য দিচ্ছে টিসিবি। মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের কাছে পণ্য পৌঁছাতে দীর্ঘমেয়াদী চলা এই কার্যক্রমে 2 কেজি তেল, 5 কেজি চাল, মসুরের ডালের সাথে এবার যুক্ত হলো 3 কেজি আলু। 5 কেজি চাল পাইছি,
2 কেজি ডাল, 3 কেজি আলু, 2 কেজি তেল, 590 টাকা প্যাকেজ। কম দামে পণ্য পেয়ে কিছুটা তৃপ্তি পেলেও দীর্ঘমেয়াদে সমাধান চান ভোক্তারা। 2 টাকা আমরা তো অর্থ কমে পাইতাছি, এই কারণে আমরা উড়াইতে পারি। বাজার কমলে তো ভালোই। এখানে অনেক কম, আলু 40, আপনি তেল 110, ডাইল 70 না 60, এই জন্য এখানে আসছি। তবে ঊর্ধ্বমুখী বাজারে লাগাম টানতেই বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। সো আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে এবং উদার ব্যবস্থার মধ্যে চাহিদা যোগানের একটা ভারসাম্য রক্ষা করতে হবে। উপদেষ্টা আরও জানান বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শিল্প প্রতিষ্ঠান নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী ডিলার কনফারেন্স। দেশের বিভিন্ন স্থান থেকে আগত 4 শতাধিক ডিলারের অংশগ্রহণে হোটেল সি পার্লে অনুষ্ঠিত হয় এই ডিলার কনফারেন্স। এতে সভাপতিত্ব করেন নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মরহুম নাসির উদ্দিন বিশ্বাসের মেয়ে নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসিমা বিশ্বাস। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় 2 দিনব্যাপী ডিলার কনফারেন্স 2024। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর এবং শুরুতেই ক্রিকেট। তৃতীয় বিভাগের এক ম্যাচে ক্রিকেটারদের মারামারিতে জড়িয়ে যাবার পর 2 দিন পেরিয়ে গেলেও কোনো শাস্তির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বরং বোর্ড প্রধান ফারুক আহমেদের চাওয়ায় দীর্ঘায়িত হয়েছে শাস্তি প্রক্রিয়া। এর মধ্যে অভিযুক্ত 2 দল তেজগাঁও ক্রিকেট একাডেমি এবং স্যাফিয়ার 2 ক্লাবই আজকের ম্যাচ খেলে তৈরি করেছে নজিরবিহীন দৃষ্টান্ত। সিসিডিএমের ভাইস চেয়ারম্যান বলেছেন ক্লাব দুটিকে খেলতে দেওয়া হয়েছে মানবিক কারণে। যদিও কোড অফ কন্ডাক্টের ব্যত্যয় হলে চূড়ান্ত সমাধানের আগে দোষী ক্রিকেটার এবং ক্লাব কোনোভাবেই খেলায় অংশ নিতে পারে না। রিপোর্টে আরও জানাচ্ছেন বর্ষণ কবির। সোমবার বিকেলে পিকেএসপি মাঠে তৃতীয় বিভাগ লিগে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফিয়ার ক্লাবের ক্রিকেটাররা ম্যাচ শেষে মারামারিতে জড়ানোর পর নাটকীয় কিছু ঘটনা ঘটেছে বিসিবিতে। ঢাকা লিগের যে কোনো স্তরের টুর্নামেন্টে এটি স্মরণকালের মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হওয়ায় ম্যাচ শেষে অফিসিয়ালরা তাদের প্রতিবেদন জমা দিয়েছিলেন নদিন। সেখানে স্যাফিয়ারের রানা আবিদ সহ 5 জন ও তেজগাঁওয়ের রিফাত, অনিক, ইয়াসিন, ক্লাব কর্মকর্তা রবিন সহ 4 জনকে ভিডিও ফুটেজের সাহায্যে দোষী হিসেবে চিহ্নিত করা হয়। টেকনিক্যাল কমিটির পর্যবেক্ষণ শেষে তেজগাঁওয়ের রিফাত অনিককে কোড অফ কন্ডাক্টের লেভেল 4-এর 2.19 ধারা ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞা ও আর্থিক শাস্তির সুপারিশ করে চিঠি পাঠায় ঢাকা মহানগর ক্রিকেট কমিটি সিসিডিএমের কাছে। সাধারণত এই অবস্থায় শাস্তিপ্রাপ্ত ক্রিকেটার ও ক্লাবকে অবহিত করা হয়। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে দেরি হলে সংশ্লিষ্ট দলের খেলা পিছিয়ে দেওয়ার নিয়ম আছে। অথচ মারামারিতে জড়িয়ে পড়া ক্রিকেটার ও ক্লাব কর্তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়েই বুধবার আগের সূচি অনুযায়ী 2 ক্লাবই খেলেছে ম্যাচ। পিকেএসপিতে এদিন দেখা গেছে স্যাফিয়ারকে খেলতে, অন্যদিকে সাভারের বিকেএসপিতে দেখা গেছে তেজগাঁও একাডেমির ম্যাচ। নিয়মের ব্যতিক্রমের এত বড় দৃষ্টান্ত তৈরি কেন করা হলো সেটা জানতে চাওয়া হয়েছিল সিসিডিএম এর কাছে। খেলাটাকে আমরা আসলে এই মুহূর্তে বন্ধ করতে চাইনি, সেটা মানে বিশেষ কিছু কারণ আছে। তাদের বয়সগুলিওকে কনসিডার করতেছি, দেখতেছি। কোড অফ কন্ডাক্ট অ্যাকচুয়ালি তৈরি হয় খেলোয়াড়দের স্বার্থে, ক্লাবগুলির স্বার্থে, ক্রিকেটের স্বার্থে। এই ঘটনায় তৃণমূল ক্রিকেটে যখন তোলপাড়, তখন অভিযুক্ত 2 ক্লাবের ক্রিকেটারদের ম্যাচ চলা অবস্থায় বিসিবি প্রধান বসেছিলেন টেকনিক্যাল কমিটির সঙ্গে। একসঙ্গে 2 মাঠে যখন 2 অভিযুক্ত দল খেলছে তখন তাদের পূর্বের ম্যাচের মারামারির ঘটনার বিশ্লেষণ করে বুধবার বিকেল পর্যন্ত কোনো সমাধানে যেতে পারেননি ফারুক আহমেদ। অথচ অভিযুক্ত 2 দলই খেলে ফেলেছে আরও একটি ম্যাচ। ঢাকা ক্রিকেটকে তথা সারা বাংলাদেশ ক্রিকেটকে বিব্রত করেছে গত পরশু দিনের এই তেজগাঁ একাডেমি
সাফায়ার্সের যে দুঃখজনক মারামারির ঘটনা, আমরা আসলে এই ক্রিকেটকে আশা করি না। বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা অভিযুক্ত ক্লাব ক্রিকেটার ও কর্মকর্তাদের বিরুদ্ধে, যদিও বিসিবি প্রধানের এই ধীরে চলো নীতিতে তৈরি হয়েছে নজিরবিহীন এক দৃষ্টান্ত। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। ফুটবল ফেডারেশন কাপের একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। এছাড়া গ্রুপ বি-তে রয়েছে চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ এবং ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব। গ্রুপ এ-তে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে পড়েছে বাংলাদেশ পুলিশ, ফর্টিজ, ব্রাদার্স ইউনিয়ন এবং ওয়ান্ডারার্স। ফেডারেশন কাপের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। 3 ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে 2 মে। 2 গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল খেলবে শেষ 4-এ। এবারে গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর করা হয়েছে। প্রিমিয়ার লিগে 10টি ক্লাব অংশগ্রহণ করছে এবারের আসরে। বসুন্ধরা কিংস অ্যারেনা, ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম এবং কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার ম্যাচগুলো। গ্রুপ এবং রোড টু ফাইনালের ভেন্যু ড্রতে নির্ধারণ হলেও ফাইনালের ভেন্যু চূড়ান্ত করবে বাফুফের পেশাদার লিগ কমিটি। হকি ওমানে যুব হকি এশিয়া কাপ খেলতে যাবার আগে বাংলাদেশ নারী ও পুরুষ দলকে জার্সি প্রদান করা হয়েছে। এই টুর্নামেন্টকে যুব বিশ্বকাপের বাছাইও বলা যায়। বাংলাদেশের নারী ও পুরুষ দলের লক্ষ্য বিশ্ব আসরে নিজেদের শক্তির জানান দেয়া। আনুষ্ঠানিক ফটো সেশনে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান সহ নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা। স্বাগতিক ওমান ছাড়াও বাংলাদেশ পুরুষ দলের গ্রুপে রয়েছে পাকিস্তান, চীন এবং মালয়েশিয়া। যুব বিশ্বকাপে স্বাগতিক ভারত সহ এশিয়ার শীর্ষ 6 দল খেলার সুযোগ পাবে। সেখানে লাল সবুজদের খেলার বড় সুযোগ রয়েছে। আগামী 23 নভেম্বর ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ পুরুষ যুব দল। নারী দল রওনা হবে 3 ডিসেম্বর। মাঠের সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর থেকে সব ফরম্যাটেই হারের বৃত্তে আটকে আছেন লিটনরা। নির্বাচক আব্দুর রাজ্জাক কন্ডিশন বিচারে ওয়েস্ট ইন্ডিজকে কঠিন প্রতিপক্ষ মনে করলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় থেকেই অনুপ্রেরণা নিতে চান। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের অবশ্যই প্রত্যাশার কথা বললে তো ভালো প্রত্যাশাই থাকে সবসময় যে ভালো করব, টেস্ট ম্যাচ জেতার। এখন আমরা আসলে শুরু অন্তত করতে পারি আমরা টেস্ট ম্যাচ জিতবো এটা বলে যে কারোর সাথে, তো তারপর সব সময় যে ক্লিক করে সেটা না। বাট আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে, লাইক পাকিস্তানে যেমন হয়েছে। আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি, তো আমিও আশা করব যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ওইভাবেই শুরু করব। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলে বাংলাদেশ দল সরাসরি সুযোগ পাবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে। এই লক্ষ্য পূরণ হলেই বাছাই পর্ব এড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ। আজ মিরপুরে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের পৃষ্ঠপোষক ঘোষণা অনুষ্ঠানে এই সিরিজকে মহা গুরুত্বপূর্ণ মনে করছেন বিসিবি নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার। এখানে আমরা ভালো করেই আসলে এই শেষটা করতে চাই। বলতে একটা ভালো ক্রিকেট খেলা ভালো ক্রিকেট খেলা মানে জেতা, সেটাই আমাদের প্রাইমারি এবং ফাইনাল টার্গেট। আমরা সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে অনেকদিন ধরে। 1 তারিখে প্র্যাকটিস হয়েছে। মেয়েরা কিন্তু কন্টিনিউয়াস খেলার মধ্যে ছিল। ওয়ার্ল্ড কাপ খেলেছে, তারা সিরিজ খেলেছে, তারপরে কিছুদিন গ্যাপ করে আবার তারা মাঠে নেমেছে। তো মোটামুটি আমি যখন দেখেছি তাদের এই পিরিয়ডের টাইমে বেশ ভালো প্রোগ্রেস হয়েছে। এখন দেখা যায় মাঠে আমরা কেমন পারফর্ম করি। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। কাল সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে জনগণ, ফখরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইনের খসড়া উপদেষ্টা পরিষদে গৃহীত, নেই রাজনৈতিক দলকে শাস্তির বিষয়। সাবেক আইজিপি এবং সেনা কর্মকর্তা সহ 8 জনের বিচার শুরু, 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব এলাকা, আহত অন্তত 40।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।